স্বপ্নের মতো সুন্দর এক শহর পোখরা। চারপাশে সবুজ পাহাড়, মাঝখানে শান্ত ফেওয়া লেক, আর দূরে দেখা যায় হিমালয়ের শুভ্র চূড়া। এখানে সময় যেন চলে ধীরে আর প্রকৃতি কথা বলে নিঃশব্দে। হ্যাঁ দর্শক, আপনি নিশ্চয়ই পোখরা যাওয়ার প্ল্যান করেছেন, তবে পোখরার কোন কোন জায়গায় থাকবেন এটা নিয়ে নিশ্চয়ই কনফিউশনে আছেন। আজকের ভিডিওতে আমরা পোখরার সবচেয়ে জনপ্রিয় 6টি জায়গা ঘুরে দেখব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে একে একে সবগুলো জায়গা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। সূর্য এখনও ওঠেনি। আমরা সূর্য ওঠার আগেই হোটেল থেকে রওনা দিচ্ছি, কারণ আমরা এখন যাব সূর্য ওঠা দেখতে সারাংকোটে, বিখ্যাত সারাংকোটে, যেখান থেকে সানরাইজের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটি দেখার জন্যই যাব। আজকে আমাদের নেপাল ভ্রমণে 4র্থ দিন আর পোখরাতে 2য় দিন। তো আজকের 2য় দিনটা আমাদের জন্য খুবই ব্যস্ত একটা স্কেজুল রেখেছি, কারণ আমরা অনেকগুলো স্পট আজকে আমরা ঘুরবো। সুতরাং খুব সকাল থেকেই আমরা রওনা দিলাম, সূর্য ওঠা থেকেই শুরু করে আমাদের দিনটা ইনশাল্লাহ শুরু হবে। চলুন আমরা একে একে সবগুলো স্পট কভার করার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে বাহিরের পরিস্থিতি। চারপাশটা এখনও অন্ধকার। আকাশ মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, তবে শেষ পর্যন্ত জানি না সূর্য ওঠা কতখানি আমরা দেখতে পাবো। তো যতটুকুই পারি না কেন, সেটাই আমাদের লাক। এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট সাইডটা। এই হোটেলটা বেশ ভালো, আমাদের এক্সপেকটেশনের চাইতেও বেশ ভালো। যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চাইতে অনেক গোছালো এবং অনেক ওয়েল ডেকোরেটেড মনে হচ্ছে। আজকে সারাদিন ঘোরার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছি। এই যে সকালে উনি চলে আসছে, ওনাকে বলেছিলাম 4:50-এ আসতে, উনি ঠিক 4:50-এ এসেছে, 1 মিনিট ডিলে করে নাই। খুব পাংচুয়াল মনে হচ্ছে, দেখা যাক। আর এটা কত টাকা ভাড়া নিয়েছে একটু পরে আপনাদেরকে বলি। আমরা এখন ডিরেক্ট রওনা দেবো এখান থেকে সারাংকোটে। এই হচ্ছে আমাদের কার। সারাদিন গুড মর্নিং। সো আমরা যাচ্ছি, আমাদের ড্রাইভার ভাইয়া চলে আসছিল হোটেলের সামনে, একদম অন টাইমে ছিল উনি। আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখতে। এখানকার টাইম অনুযায়ী সানরাইজ হবে 5:30-এ। তো আমরা 5টায় গাড়িতে উঠে, এখনও 5টা বাজে নাই, গাড়িতে উঠে পড়ছি, যাওয়া শুরু করে দিই। খুব বেশি দূরে না, মোটামুটি 20-25 মিনিটের মতো সময় লাগবে আমাদের সারাংকোট যেতে। সো ততক্ষণ সাথেই থাকুন। 20-25 মিনিট জার্নি করার পরে আমরা সারাংকোটে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমাদের বেশ কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে, তারপরে আমরা সানরাইজ যে ভিউটা, সানরাইজ যে পয়েন্ট, সেখানে আমরা যেতে পারবো। কি উঠে গেছো তুমি? আমাকে রেখে চলে যাচ্ছ? টানা 5 মিনিট সিঁড়ি বেয়ে ওঠার পরে আমরা একটা মোটামুটি ভিউ পয়েন্টে চলে আসছি। এখানে একটা মূর্তির মতো কিছু একটা দেখতে পাচ্ছি। এর উপর একটা রেস্টুরেন্ট ও গেস্ট হাউস রয়েছে, হিল টপ। ওয়েদার খারাপ থাকায় আমরা সারাংকোটের সানরাইজের ভিউটা দেখতে পাইনি। আমাদের মতো আরও যারা এসেছিল তারাও হতাশ মনে সানরাইজের ভিউটা না দেখে এখান থেকে চলে গিয়েছিল। তো ওয়েদার ভালো থাকলে এখানকার সারাংকোটের ভিউটা কিন্তু আসলে খুব দারুণ লাগে।
তবে ওয়েদার ভালো থাকলে সারাঙ্কোটের সানরাইজ ভিউটা কেমন হয় চলুন একটা সংগৃহীত ভিডিওর মাধ্যমে সেটি একটু দেখে নেই। সারাঙ্কোট থেকে সোজা চলে আসলাম আমরা হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। হোটেলের ব্রেকফাস্ট শেষ করার পরে আমরা আবার বের হব। আমাদের ড্রাইভার আমাদের হোটেলের পাশেই কোনো একটা জায়গায় ওয়েট করছিল এবং সেখানে সে নাস্তা করছিল। আমরা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আপনাদেরকে একটু দেখিয়ে নেই। তারপর আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবারও গাড়ি নিয়ে বের হলাম। আমরা এখন ওয়ার্ল্ড পিস প্যাগোডার উপরে একটা জায়গা সি বিচ বলে এটাকে সি বিচ স্ট্যাচু, যেটা আমাদের ড্রাইভার ভাই চেনে। আমি নিয়ে যাবো ওদিকে, আমরা ওদিকে এখন যাচ্ছি। আর এখন সময় হচ্ছে সকাল 9টা। সো সারাদিনের জন্য আমরা বের হয়ে গেলাম। আমরা সারাদিন বিভিন্ন স্পটে ঘুরবো, 1 বাই 1 শেষ করব আর আপনাদেরকেও দেখাবো। এখন আমরা ফেওয়ালেকের পাশ দিয়ে আমাদের জার্নিটা শুরু করছি। আমরা ওখানে পৌঁছে তারপর বাকিটা আপনাদেরকে দেখাবো। পোখরা সিটি থেকে প্রায় 20-25 মিনিট রাস্তা পাড়ি দিয়ে এসে আমরা এখন যেটাতে আসছি সেটা হচ্ছে সিভা স্ট্যাচু, পাহাড়ের উপরে। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডার থেকে উপরে। আমরা প্রথমে এটাতে আসছি, এটা ঘুরে দেখে আমরা এরপর যাব ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে। তো এটাও বেশ সুন্দর, অনেক দর্শনার্থী আসে এখানে। মানে এটা আই থিঙ্ক পোখরার সিটির সবচাইতে উঁচুতে যে টেম্পল। এখান থেকে খুব সুন্দর মাউন্টেন ভিউ পাওয়া যেত যদি ওয়েদারটা ক্লিয়ার পেতাম। তারপরও এখন খারাপ দেখা যাচ্ছে না এখান থেকে। হিমালয়ের রেঞ্জটা আর কি দেখতে পাচ্ছি, শুধু আমরা হিমালয়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি না। হালকা রোদ উঠছে, এখন টেম্পারেচার কিন্তু প্রায় 24 ডিগ্রি বা 25 ডিগ্রির মতো। দেখো না 24। বিশাল একটা শিবের স্ট্যাচু, মন্দির আর কি। হচ্ছে পোখরা সিটির উপরে বসে আছে। এখানে উপরে উঠতে হলে জুতো খুলে উঠতে হবে। আমাদের আসলে উপরে ওঠার আর ইচ্ছে নেই, এখান থেকেই আমরা দেখতেছি। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁপায়ে গেছি আর কি। সো শিবা স্ট্যাচু থেকে একটু সাইডে আসলে এখানে ড্রিম সিটি আছে একটা, পোখরা ড্রিম সিটি পামদিকট। এইখান থেকে হচ্ছে এখানে কিছু রাইড আছে বড়দের জন্য। তো ওদের প্যাকেজ চলতেছে, ফুল প্যাকেজ হচ্ছে 350 টাকা। এখানে এই সমস্ত রাইড গুলো পাওয়া যাবে, ইনক্লুডিং সিঙ্গেল ওই যে হচ্ছে দোলনাটা আছে, এটা সিঙ্গেলই একটা দোলনা আছে। আর একটা আছে হচ্ছে হাফ প্যাকেজ 250 টাকা, ওইটাতে সিঙ্গেলই যে দোলনাতে সিঙ্গেল যায় ওইটা বাদে বাকি সব কিছু ইনক্লুডেড। তো
তো আমরা হচ্ছে আমার মনে হচ্ছে এটা আমরা একটু বোনাস পেয়ে গেলাম, কারণ আমরা এখানে যেটা আছে এটা আমরা জানতাম না, আমাদের প্ল্যানিং ও ছিল না, বেশিক্ষণ সময় নেব না, জাস্ট 30 মিনিটসের মধ্যে আমরা এটা ঘুরে আসবো। এই যে প্যাকেজ, এটা হচ্ছে ফুল প্যাকেজ 350, হাফ প্যাকেজ 250। পার্থক্য হচ্ছে ফুল প্যাকেজ নিলে যে লং সুইং যেটা আছে সেটা আমরা করব, কিন্তু সেটা আসলে আমরা নিব না। আমরা হাফ প্যাকেজ নিয়ে 250 টাকা, মানে 250 নেপালি রুপি আছে একটা। এখানে ভিতরে কি কি আছে চলুন দেখে আসি। हजुर यहाँ 250 रुपियाँ हो सर टिकट गाडीको है। तपाईँ यदि ठुलोवाला झुला खेल्नुहुन्न भने हाफ प्याकेजमा जान सक्नुहुन्छ। ठुलोवाला झुला खेल्नुहुन्छ देखो हाम्रो बन्जी लङ स्विङ गर्नुहुन्छ এই যে এখানে এই প্যাকেজগুলো হাফ প্যাকেজে जान सक्नुहुन्छ। यहाँ भित्र फोटो खिचेको चार्जमा এই যে আমরা হাফ প্যাকেজের হচ্ছে 250 টাকা করে দুটো টিকিট নিয়ে নিছি। এই যে এখানে এই জিনিসগুলো আছে এগুলো আমরা এখন করতে পারবো। আর हजुर नमस्ते, तपाईहरु চলুন টাইম ওয়েস্ট না করে শুরু করি। ঠিক আছে, আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি। ওকে, গ্লাস হাউস এন্ট্রিতেই খুব সুন্দর লাগছে, যে একটা গ্লাস খুব সুন্দর আসলে জায়গাটা মনে হচ্ছে। এটা পুরো মেজ, কোন দিকে যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাইছি রাস্তা পাইছি। এটা পুরো ঘুরে পাজল টাইপের আসলে আমরা। এই যে বের হইছে ফাইনালি আমরা বের হইতে পারছি। বের হইছে রাস্তা। এখানে একটা রিক্সা টাইপের দেখতে পাচ্ছি। খুব কালারফুল স্টার, অনেক ফুল গাছ, গ্লাসের মতো আছে না, হাঁটা যাবে যে ওইটাতে আগে যাই। হ্যাঁ চলো আমরা একে একে সবগুলোতেই যাব। এটা তো মনে হয় এটাও মালয়েশিয়া থাইল্যান্ডে মেবি কোথাও আছে এরকম ওয়াকওয়ে ক্লাস। ভালো লাগছে জায়গাটা, আমরা আগে দেখি নাই কোনো ভিডিওতে কিংবা আমাদের প্ল্যানিং এও ছিল না। হ্যাঁ সেই জন্য আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে, কিছু একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ ভালো জিনিস পাইলাম। আপনারা এটা লিস্টে রাখবেন অবশ্যই। সিভাস্টেচোর পাশেই যে ড্রিম সিটি সেটি। হ্যালো,
উই আর ব্যাক এগেইন। আমরা এখন পিচ প্যাগোডাতে যাচ্ছি। এটা আমাদের আজকের দিনের 4 নম্বর স্পট, রাইট? তো এখানে রাস্তাটা মানে কাজ হচ্ছে আর কি, এই যে রাস্তায় কাজ হচ্ছে, এই কারণে রাস্তাটা একটু ভাঙাচুরা, যার কারণে হেঁটেই যাওয়া লাগতেছে। আমাদের ড্রাইভার ভাইয়া রোডের ওইখানে আমাদেরকে নামাই দিছে অ্যান্ড আমাদেরকে বলছে যে আমরা ব্যাক করব যখন, তখন উনি পার্কিং এ থাকবে, ওইদিকে সিঁড়ি আছে, ওই দিক দিয়ে যাবো। এই যে পিছনের ভিউ অনেক সুন্দর। আসলে এখান থেকেও সম্ভবত আমরা হচ্ছে দেখতে পারতাম, হিমালয়ের রেঞ্জ, বাট ওয়েদারের জন্য ব্যাড লাক। তো যাচ্ছি পিচ প্যাগোডাতে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলেন। ওয়ার্ল্ড পিস প্যাগোডার ঠিক একটু আগেই এখানে একটা মাউন্টেন ভিউ ক্যাফে অ্যান্ড সুইং আছে। এটা একটা রিসোর্টও, এখানে কয়েকটা রুম আছে, আপনি চাইলে থাকতে পারবেন। এই লোকেশনটা সুন্দর কিন্তু শহর থেকে অনেকটা দূরে, সো এখানে থাকলে আপনি বাকি যাওয়া আসা অনেক ডিফিকাল্ট হবে। এই যে ভিউ অনেক সুন্দর এখানকার ভিউটা। আর আমরা প্রথমে যখন রিসোর্ট সার্চ করতেছিলাম তখন এটাও আমাদের সাজেশনে আসছিল, তখন যদি নিতাম তার মানে হয়তো বা ভুলই করতাম না নিয়ে। যে নাম হচ্ছে মাউন্টেন ভিউ ক্যাফে। হ্যাঁ, এটার এন্ট্রেন্স হচ্ছে নেপালি 30 রুপি, সিঙ্গেল সুইং 100 অ্যান্ড কাপল সুইং 150। প্রাইস রেঞ্জটা আপনাদের জানিয়ে দিলাম। এটা হচ্ছে ক্যাফে ভিউ। কফি হাউস। এই যে আমরা ওই জায়গাটায় যাব, ওয়ার্ল্ড পিস প্যাগোডা আমরা দেখতে পাচ্ছি। এই যে পুরো সিটি ভিউ। আমরা এখন যে জায়গাটায় আসছি এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। এটা আমাদের প্ল্যানিং এ ছিল যাওয়ার। আমরা ঠিক গেটে রয়েছি, আমরা ধীরে ভিতরে যাই দেখি। আর যতদূর শুনেছি এখানে এন্ট্রি টিকিট আছে, বাংলাদেশের জন্য আলাদা, অন্যান্য ফরেনারদের জন্য আলাদা প্রাইস আছে। সো কত টাকা লাগে আমরা ভিতরে গিয়ে দেখি। আর এন্ট্রিতেই দেখা যাচ্ছে বেশ শপিং করার জন্য অনেক কিছু এখানে রয়েছে। লোকাল কেনাকাটা, বেশ বড় সড়ো একটা মার্কেট মনে হচ্ছে। এই যে এদিকে গুপ্তেশ্বর কেভ, ওই যে উপরে লেখা। গুপ্তেশ্বর মহাদেবকে লেফট সাইড 10 মিটার হেড। এই যে আমরা চলে আসছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে প্রাইস ইন্টারন্যাশনাল ভিজিটার্সকে 100 টাকা। এটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমাদের জন্য পার পার্সন 100 নেপালি রুপি প্রাইস।
আমরা গুপ্তেশ্বর কেভের ভিতরে ঢুকে পড়ছি, ভিতরের দিকে যাচ্ছি। সুন্দর একটা সিঁড়ি, অনেক দর্শনার্থী আসছে। একদম গুপ্তেশ্বর কেভের ভিতরের এনভায়রনমেন্টটা একদম ঠান্ডা, অনেক জোস। ওয়াও, অসাধারণ। অনেক সুন্দর, ডিফারেন্ট একটা ভাইব এখানে আছে। পুরা কেভ। আসলে এটা টোটাল ডিস্টেন্সটা কতখানি ঠিক মেজার করতে পারিনি। আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে আসছি এবং আরও নিচে নামতেছি। সো এখান থেকে কতটুকু দেখতে পাচ্ছেন কিনা জানি না, আর ভিতরের পরিবেশটা অন্যরকম। ঝর্ণা, এখানে একটা ঝর্ণাও রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে আই থিঙ্ক এগুলো পানি, পরিষ্কার পানি, পানি পড়ে পড়ে এই জায়গাগুলো এমন লেয়ার পড়ে গেছে। ওয়াও, পানি অনেক ঠান্ডা। পানিপাল ভাইয়া। এখন ব্যাক করতেছি, যেই পথে আসা ওই পথেই ব্যাক করা। ভাবছিলাম হয়তো অন্য দিক দিয়ে বের হবো আমরা, কিন্তু না, রাস্তা একটাই, এই দিক দিয়ে ব্যাক করতে হবে। এখানে অনেক সুন্দর করে স্টেপ করা আছে, মানে একটু পানি পানি বাট স্টেপ করা আছে, পিছলানোর চান্স নাই। গুপ্তেশ্বর থেকে বের হয়ে আমরা এখন ডেভিস ফলের কাছে আছি। রাস্তার এ পাশে ছিল গুপ্তেশ্বর এবং আর অপোজিট পাশে হচ্ছে ডেভিস ফল। এই যে ডেভিস ফল, আমরা এখন ডেভিস ফলে যাব। ডেভিস ফলের সামনেও গুপ্তেশ্বর কেভের মতোই এখানেও বেশ একটা শপিং জোন আছে। এক্সকিউজ মি, এটা হচ্ছে ডেভিস ফলের প্রধান এন্ট্রেন্স। এখানেও টিকিট নিতে হবে। নেপালি সিটিজেনের জন্য 50 রুপি, নেপালি স্টুডেন্টের জন্য এখানে আবার 50 টাকা করে বেশি, আর ফরেন সিটিজেনের জন্য 150 নেপালি রুপি। আমরা টিকিটটা কালেক্ট করে ভিতরে যাব, বাকিটা তারপরেই দেখব।
আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে। এটা হচ্ছে প্রধান এন্ট্রেন্স, এটা টিকিট কাউন্টার। এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, এটাও ঠিক লেক সাইডের সাথেই। আমরা দেখি টিকিট কত করে পড়ে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। সার্ক সিটিজেনের জন্য 350 নেপালি রুপি, তার মানে আমাদের বাংলাদেশের জন্য আমরা পার পার্সন 350 নেপালি রুপিতে টিকিট কাটানো হবে। আমরা দুটো টিকিট কেটে নিব এখন। শুরুতেই 3 পার্সোনালিটিসের নাম দেখতে পাচ্ছি, হু কন্ট্রিবিউটেড ফর এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম। যে 3 জন। হাতের ডান দিকে কি আছে? বোটানিক্যাল গার্ডেন। এই গাছপালা, কিছু ফুল গাছ, ছোট একটা ব্রিজ সব বানিয়ে দেশে রাখছে। একটা করে বোটানিক্যাল গার্ডেন থাকে আসলে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা সমাধি। এটা একটা সমাধি সৌধ মনে হচ্ছে, কারণ এখানে লেখা ডেডিকেটেড টু মাউন্টেনিয়ার্স হু লস্ট দেয়ার লাইফস, এবং এখানে কিছু পাথর রাখা যেখানে হচ্ছে নাম লেখা আছে সবার, অনেকের। লেখাগুলো মুছে গেছে, তবে দেখতে পারলে বুঝতাম না আমরা আসলে। মাউন্টেন মিউজিয়াম, সো যারা হচ্ছে পাহাড়ে তাদের জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করে এই জিনিসটা বানাইছে। জিনিসটা অনেক থটফুল। এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। সোজা গেলে অফিস রুম, রাইট সাইডে সুভেনিয়ার শপ, মিউজিয়াম হল, লেফট সাইডে লিভিং মিউজিয়াম, এরপর গোরখা ভিলেজ রেস্টুরেন্ট, এরপর এক্সিট। আমরা দেখি সুভেনিয়ার শপের দিকে একটু যাব। আর ওয়াও, এখানে আগে থেকেই সুন্দর করে প্রাইস দেওয়া আছে। নেপালের আসলে বিখ্যাত যে মোমো, 150 নেপালি রুপি, চিকেন চাউমিন 120, মোমো চাউমিন কম্বো। প্রাইস কম্পারেটিভলি এখানে একটু কম মনে হচ্ছে। পুরা নেপাল সিটিতে যেরকম দেখলাম, এখানে প্রাইস কিছুটা কম। এটা কি বলো? গরু। সুন্দর সুন্দর মাছ আছে এখানে, কালারফুল। তোমার মতো সুন্দর। হ্যাঁ, হইছে কি। আমরা মিউজিয়ামের একদম ভিতরে, যে শুরু থেকে একটু দেখায়নি। সিঁড়ি দিয়ে হাতের বাম সাইড দিয়ে নিচে নামতে হবে। তারপর দেখি কি কি আছে এখানে। এখানে অনেক সিঁড়ি, সব জায়গায় শুধু সিঁড়ি আর সিঁড়ি। শুরুতেই ওয়াশরুম। এখানে নেপালের মানচিত্র দেওয়া আছে, আর এখানে একটা এক্সিবিশন লেআউট প্ল্যান দেওয়া আছে। এখান থেকে ডিরেকশনটা দেখে নেওয়া যেতে পারে। এখানে মনে হচ্ছে এখানকার ফেমাস কিছু মানুষজন, না আপনারা? না, এটাও একটা জাতি। আচ্ছা আচ্ছা, তামাক। তামাং, তামাং একটা জাতির পোশাক, নাচ গান সব দেখাচ্ছে এখানে। এই যে তামাং জাতিগোষ্ঠীর দেখাচ্ছে এখানে। থাকালি জাতিগোষ্ঠী। এটা কি? থাকালি থাকালি জাতিগোষ্ঠী। জাতিগোষ্ঠী, আচ্ছা। ওয়াও, এটা কি? এটা হচ্ছে উডেন মডেল অফ হর্স হুইচ ইজ ইউজড অ্যাজ এ মিনস অফ ট্রান্সপোর্টেশন অফ জমসম এরিয়া। আচ্ছা, মানে এটা একটা ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করতো আর কি, ঘোড়া। আচ্ছা, থাকালিদের আসবাবপত্র, হ্যাঁ, খাবারের জায়গা।
হয়ে চলে আসছে এই পাশে হ্যাঙ্গিং ব্রিজের পাশে। তেমন কিছু নাই আমাদের ওই চূড়াটা দেখাও, ওখানে আমরা সকালে গিয়েছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে কিনা। ওই চূড়া, সর্বোচ্চ চূড়াতে আমরা গিয়েছিলাম সকালে, যে দেখা যাচ্ছে ওইখানে। ওইটা হচ্ছে সারাংকোটের ভিউ পয়েন্ট, ওইখানে গিয়েছিলাম। বাট খুবই আনলাকি আমরা কিছু দেখতে পারি না। আজকে সারাদিন আমরা অনেক ট্রাই করতেছিলাম বিভিন্ন জায়গা থেকে দেখার, বাট সূর্য আমাদেরকে পুরাই ফাঁকি দিছে আজকে। সূর্য মামা আমাদের সাথে এমন করবে আমরা কি জানতাম। আচ্ছা, যেটাই হোক, আমরা আজকের মতো মনে হয় এই স্পটে আমাদের শেষ। আমরা সারাদিনই ঘুরলাম, প্রায় 5-6টা স্পট ঘুরলাম। ডিটেলস 7টা টোটাল 7টা। হ্যাঁ, এটা সহ 7টা হয়ে গেছে। যাক, আজকে আর তেমন কিছু ঘোরার নাই তবে আমাদের। জায়গাগুলো এত কাছাকাছি যে আমরা যে সকাল 9টায় বের হইছি, এখন কয়টা বাজে? 3:30। 3:30টার মধ্যে আমাদের মোটামুটি সব শেষ। মানে 4টার মধ্যে আমরা হোটেলে চলে যাব, 4টা বেজে এরকম। একটু হ্যাকটিক হয়ে যায়। তারপরেও মানে টায়ার্ড তো হবই ট্যুরে আসলে, তারপর ঘুরতে তো হবে সব জায়গায়। যাই হোক, আমাদের সব শেষ মোটামুটি ঘোরা আজকের দিনে। কালকের এখন আমাদের অ্যাক্টিভিটিসগুলা আবার একটু দেখতে হবে অনেক কিছু, যেহেতু সূর্য দেখা যাচ্ছে না, তারপরে হিমালয় রেঞ্জ দেখতে পাচ্ছি না। সো আমাদের মনে হয় রিঅর্গানাইজ করতে হবে আবার কালকের প্ল্যানটা। তো আজকে এখানেই আমরা এখন আবার হোটেলে যাব, ব্রিজটা ক্রস করে হোটেলে যাব। তারপর সন্ধ্যায় হয়তো আরেকবার ফেয়ারলেকে যাব। কালকে ফেয়ারলেকে তো অল্প কিছুক্ষণ সময় ছিলাম, আজকে আরেকটু লম্বা সময় থাকার চেষ্টা করব, কারণ আজকে আর আমাদের তেমন কোনো কাজ নেই। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট ফেয়ারলেকে গিয়ে আমরা গতকাল বোটিংও করে ফেলেছি। সো ওখানে বোটিং করারও আজকে কোনো তাড়াহুড়া নেই। সো আমরা যাব, ওখানে হয়তো বসবো, ওখানকার লোকাল কোনো ফুড ট্রাই করব। আর ওখানকার রোডটা তো অনেক হ্যাপেনিং, গতকালকে আমরা দেখিয়েছি। সো আজকে দেখি ওখানে গিয়ে সময়টা কাটাবো। আর এই তো, তাহলে চলো। সো আজকের মতো বাই হ্যাঙ্গিং ব্রিজ থেকে। দেখা হবে আগামী পর্বে, আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার এভরিবডি।